হে মানব কন্যা, তুমি কে? তোমার হাতে কি জাদু আছে? আমার এতদিনের পায়ে ব্যথাও যে সেরে গেল। মহারাজ কৃষ্ণেন্দু, তোমাদের মুক্তির আর কোনো পথ নেই। আমার অন্ধকার জাদু এই রাজ্যকে চিরকাল আমার অধীনে রাখবে। বনগাঁও গ্রামে এক নির্জন গভীর জঙ্গলে বাস করত এক সরল কাঠুরিয়া, যার নাম হরিলাল। হরিলাল একাই সেখানে থাকত। হরিলাল এই বনের কাঠ কেটে বিক্রি করে তার জীবন যাপন করত। আর এই জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে চলেছে এক খরস্রোতা নদী। আজ বড্ড গরম পড়েছে, এই শেষ কাঠটা কেটে নিয়ে তারপর বাড়ি চলে যাই। কাঠ কাটতে কাটতে হরিলালের জল পিপাসা পায়, তাই জল খেতে হরিলাল নদীর ধারে যায়। নদীর সামনে পৌঁছতেই তার চোখ পড়ল নদীর স্রোতে ভেসে আসা একটি অদ্ভুত জিনিসের ওপর। কাছে গিয়ে দেখলো সেটি একটি ছোট্ট ঝুড়ি, আর তার ভেতরে শুয়ে আছে ফুটফুটে এক মেয়ে সন্তান। এ কি? এ তো দেখি একটা ছোট্ট মেয়ে শিশু। এই নির্জন জঙ্গলে এ কোথা থেকে এলো? শিশুটির ডান হাতে জড়ানো ছিল একটি হীরের বালা। বালাটি ঝলমল করছিল, যা কাঠুরিয়ার চোখ ধাঁধিয়ে দিল। এ নিশ্চয়ই কোনো সাধারণ ঘরের মেয়ে নয়। এমন বহুমূল্যবান বালা, কিন্তু এর মা বাবা কোথায়? কি মিষ্টি দেখতে বাচ্চাটি। যখন ভগবান একে আমার কাছে পাঠিয়েছে, তখন নিশ্চয়ই কোনো কারণ থাকবে। যতদিন না এই মেয়েটির বাবা মা তাকে খুঁজে পাচ্ছে, ততদিন এই বাচ্চা মেয়েটিকে আমি পালন করব। হরিলাল আর দেরি করল না। তার মনে কোনো লোভ ছিল না, ছিল শুধু গভীর স্নেহ। সেই দিন থেকে হরিলাল জঙ্গলের নীরব কুটিরে মেয়েটিকে নিয়ে তার নতুন জীবন শুরু করলো। সে মেয়েটির নাম দিল ভানুমতি। এভাবেই দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। ভানুমতি এখন পূর্ণ যুবতী। সে তার বাবা হরিলালের কাছে গল্প শুনে, জঙ্গল ঘুরে আর নদীর কলকল ধ্বনি শুনে বড় হয়েছে। বাবা, আজ কাঠ কাটতে তুমি আমাকেও সঙ্গে নাও না, আমি তোমাকে সাহায্য করব। আমার ভানুমতি তো এখন অনেক বড় হয়েছে। ঠিক আছে, চল, তবে সাবধানে থাকবে। জঙ্গলের গভীরে একা যাবে না। জঙ্গলে পৌঁছে বাবা ও মেয়ে মিলে কাঠ কাটতে লাগলো। ঠিক সেই সময় জঙ্গলের উল্টো দিক থেকে এক অদ্ভুত আর্তনাদ ভেসে এলো। আওয়াজটা কোনো সাধারণ পশুর নয়। ওটা কিসের শব্দ বাবা? মনে হচ্ছে কেউ ভীষণ কষ্ট পাচ্ছে। শব্দটা শুনে ভালো ঠেকছে না মা। তুমি এখানেই থাকো, আমি গিয়ে দেখে আসছি। না বাবা, তুমি যেও না, তোমার শরীরটাও তো ভালো নেই। তুমি এই কাঠগুলো বাঁধো, আমি গিয়ে দেখি কি হয়েছে। ভানুমতি হরিলালের নিষেধ না শুনে দ্রুত সেই শব্দের উৎস খুঁজতে ছুটল। সে দেখল এক ডানাওয়ালা পক্ষীরাজ ঘোড়া মাটিতে পড়ে আছে। তার ডানা ক্ষত বিক্ষত, শরীর থেকে রক্ত ঝরছে। ইস রে, কি ভয়ঙ্কর আঘাত! ভয় পেও না, আমি তোমার ক্ষত জায়গায় ওষুধ লাগিয়ে দিচ্ছি। ভানুমতি জঙ্গলের থেকে কিছু জড়িবুটি লতা পাতা ও ভেষজ বার করে পক্ষীরাজের ক্ষত স্থানে লাগিয়ে দেয়। তার হাতের স্পর্শে যেন এক অদ্ভুত শান্তি ছিল। কিছুক্ষণের মধ্যেই ঘোড়াটি মাথা তুলে তাকালো। হে মানব কন্যা, তুমি কে? তোমার হাতে কি জাদু আছে? আমার এতদিনের পায়ে ব্যথাও যে সেরে গেল। আমি ভানুমতি, এই জঙ্গলেই আমার বাড়ি। আমি শুধু তোমাকে সাহায্য করলাম। আমার বাবা এই ভেষজের উপকার আমাকে শিখিয়েছে, তাই তুমি এত তাড়াতাড়ি সুস্থ হলে। আচ্ছা, তোমার এমন অবস্থা কিভাবে হলো? আমি এসেছি বহু দূর থেকে। আমি মহারাজা কৃষ্ণেন্দুর দূত। রাজকন্যার খোঁজে বেরিয়েছিলাম। এই জঙ্গলে প্রবেশ করতে এক শিকারী আমার উপর গুলি করে, কিন্তু সেই গুলি আমার শরীরের পাশ দিয়ে বেরিয়ে যায়। কোনো মতে আমি সেখান থেকে পালাই। রাজকন্যার খোঁজে? কেন? তার কি হয়েছে? হ্যাঁ, এক ভয়ঙ্কর রাক্ষসী, যার নাম বিকটাক্ষী। সে মহারাজ কৃষ্ণেন্দু এবং মহারানীকে এক জাদুকরী দুর্গের মধ্যে বন্দি করে রেখেছে। সেই দুর্গের চারপাশে রাক্ষসী তার মায়াজাল অর্পণ করে রেখেছে। একমাত্র রাজকন্যাই পারবে এই মায়াজাল থেকে মহারাজ ও মহারানীকে বাঁচাতে। কি সর্বনাশ! তবে তো রাজকন্যার খোঁজ পাওয়া জরুরি। সেটাই তো, রাজা রানী অনেক আগেই বুঝেছিলেন যে রাক্ষসী তাদের ক্ষতি করতে পারে। তাই রাজকন্যাকে একটি ঝুড়িতে হীরের বালা সহ ভাসিয়ে দেওয়া হয়েছিল নদীর স্রোতে, যাতে রাক্ষসী তাকে খুঁজে না পায়। রাক্ষসী যদি জানতো রাজকন্যা বেঁচে আছে, তাহলে তাকে মেরে সে আরো শক্তিশালী লাভ করত। তারপর ভানুমতি তার ঝোলা থেকে হীরের বালাটি পক্ষীরাজের সামনে বের করে। দেখো, এরকম কি দেখতে বালাটি?
হ্যাঁ, এটাই তো রাজকুমারীর বালা। তুমি এই বালা কোত্থেকে পেলে? এই প্রশ্নের উত্তর একমাত্র আমার বাবাই দিতে পারবে। চলো আমার বাবার কাছে যাই। ভানুমতি আর দেরি করলো না। এই কথা শোনার পর ভানুমতি পক্ষীরাজকে নিয়ে তার বাড়িতে ফিরে গেল। বাবা, ও বাবা, বাইরে বেরিয়ে এসো। দেখো আমি কাকে নিয়ে এসেছি। কি হয়েছে ভানুমতি? আর তুই কাকে নিয়ে এসেছিস আমাদের বাড়িতে? বাবা, এ এক পক্ষীরাজ, রাজা কৃষ্ণেন্দুর দূত। জঙ্গলে এই পক্ষীরাজই ক্ষতবিক্ষত অবস্থায় পড়েছিল। আমি জড়িবুটি পাতার রস খাইয়ে তাকে সাহায্য করেছি। ওসব ছাড়ো, আমি কে? তুমি কি আমার আসল বাবা? আমার হাতে এই বালা কোথা থেকে এলো? এত বছর পর ভানুমতির এই প্রশ্নে হরিলাল নিজেকে আর আটকাতে পারল না। সব সত্যি তার মেয়েকে সে বলে দিল। ভানুমতি মা, আমাকে ক্ষমা করিস। আমি এতদিন তোর কাছে অনেক কিছু লুকিয়েছি, কিন্তু আজ আমি তোকে সব কিছু বলবো। বলো, সব খুলে বলো আমাকে। আমি তোর জন্মদাতা বাবা নই। যেদিন তোকে খুঁজে পাই, তুই এই জঙ্গলের নদীর ধারে একটি ঝুড়ির ওপর ভাসছিলি। তোর হাতে হীরের বালা ছিল। আমি সেদিনই বুঝেছিলাম তুই এক রাজবংশের মেয়ে। তাই তোকে নিজের সন্তানের মতোই ভালোবেসেছি। তাই সব তোর কাছে লুকিয়ে রেখেছিলাম। সব সত্য ঘটনা শুনে ভানুমতির চোখে জল চলে এলো। তাহলে আমি রাজকন্যা, আর আমার বাবা মাই বন্দি সেই রাক্ষসীর হাতে? যদি তাই হয় তবে তোকে যেতে হবে মা। তোর নিয়তি যে এবার তোকে ডাকছে। তোর মা বাবাকে তুই একমাত্র বাঁচাতে পারবি। আমি তোমাকে ছেড়ে যেতে চাই না বাবা, তুমিও চলো আমার সাথে। আমার ভালোবাসা তোর সঙ্গে চিরকাল থাকবে, কিন্তু তোর আসল বাবা মা বিপদে পড়ে আছেন। আর তোর হাতেই রয়েছে সেই শক্তি যা হয়তো রাজ্যকে বাঁচাতে পারবে। যা মা, চলে যা। আমি জানি তুই সেই রাক্ষসীকে পরাস্ত করতে পারবি। আমার আশীর্বাদ তোর সাথে রইল। পরের দিন সকালে সকাল হতেই পক্ষীরাজ ঘোড়া পুরোপুরি সুস্থ হয়ে যায়। তার ডানায় যেন নতুন তেজ ফিরে আসে। রাজকন্যা, মহারাজ কৃষ্ণেন্দুর সাম্রাজ্য আজ আপনার প্রতীক্ষায়। চলুন, এখনই আমাদের বেরিয়ে পড়তে হবে। বাবা, তুমি চিন্তা করো না, আমি ঠিক ওই রাক্ষসীকে পরাজিত করব। রাজ্যের কাজ শেষ হলেই আমি আবার তোমার কাছে ফিরে আসব। সাবধানে যাবি মা, ভগবান তোর সাথে আছে। এরপর ভানুমতি পক্ষীরাজের পিঠে চেপে বসলো। পক্ষীরাজ শূন্যে ডানা মেলল এবং মুহূর্তেই জঙ্গল ছাড়িয়ে উড়ে চলল বন্দি রাজ্যের দিকে। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে গেল এক ধ্বংসের কিনারে। চারিদিকে অন্ধকার, আকাশ মেঘাচ্ছন্ন। রাক্ষসী বিকটাক্ষীর জাদুতে রাজ্য যেন মৃতপুরীতে পরিণত হয়েছে। দেখুন রাজকন্যা, ওই দূর পাহাড়ের ওপর সেই অভিশাপের দুর্গ, সেখানেই বন্দি আছে মহারাজ ও মহারানী। কি ভয়ানক এই রাক্ষসপুরী! কিন্তু আমি কি করে সেই রাক্ষসীর সাথে লড়বো? আমার তো কোনো ক্ষমতাই নেই। মহারাজ আগেই বলেছিলেন রাজকন্যা বিশেষ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করবেন। সেই ক্ষমতা আপনার ভেতরেই আছে। আপনাকে শুধু তা জাগিয়ে তুলতে হবে রাজকন্যা। তারা সেই অভিশাপগ্রস্ত রাজ্যের মধ্যে প্রবেশ করলো। সেখানে একটি প্রাচীন মন্দিরের কাছে তারা একজন জটাজুটধারী সাধু বাবাকে দেখতে পেল। সাধু বাবার কাছে রাজকন্যা ভানুমতি এগিয়ে যেতেই সাধু বাবার চোখ খুলে গেল। আমি জানতাম একদিন তুমি আসবে রাজকন্যা। আপনি কে বাবা? আপনি কি করে জানলেন আমি এক রাজকন্যা? আমি সবই জানি। আমি এই রাজ্যের প্রাচীন ঋষি। বহু বছর ধরে আমি এই মুহূর্তটির জন্য ধ্যান করে চলেছি। তোমার জন্ম আর তোমার ক্ষমতা সবকিছুই যে নিয়তির লেখা। আমার ক্ষমতা? আমার তো কোনো ক্ষমতা নেই। আমি তো এক সাধারণ মানুষ। না, তুমি সাধারণ নও। তোমার হাতে ওই যে হীরের বালা, সেটা তোমার রাজবংশের সুরক্ষা কবচ। তোমাদের বংশের প্রতিটি রাজকন্যাই সূর্যের তেজ নিয়ে জন্মায়। সেই তেজই তোমার আসল শক্তি। সূর্যের তেজ? আমি তা কিভাবে ব্যবহার করব সাধু বাবা? বিকটাক্ষী তার সমস্ত শক্তি সঞ্চয় করে রেখেছে পাহাড়ের চূড়ায় অবস্থিত দুর্গের অন্ধকার আয়নার বলয়ের মধ্যে। যদি সেই আয়নার বলয় ভাঙা যায় তবেই তার ক্ষমতা খর্ব হবে, কিন্তু সেই আয়নার বলয় সাধারণ শক্তি দিয়ে ভাঙা যাবে না। তোমার তেজ জাগাতে হলে তোমাকে আত্মবিশ্বাস আর ভালোবাসার গভীরতম কেন্দ্রবিন্দুতে পৌঁছতে হবে। তোমার মন যখন ভয়শূন্য হবে তখন তুমি তোমার মা বাবার মুক্তির জন্য চরম সংকল্প নেবে। তখনই এই বালা তোমায় আলোর পথ দেখাবে। আমি প্রস্তুত বাবা, আমাকে বলুন এবার আমার কি করা উচিত। এই অন্ধকার রাতে তুমি একমাত্র এই আলোর পথেই হাঁটতে পারবে। চোখ বন্ধ করো। হরিলালের প্রতি তোমার ভালোবাসা আর তোমার জন্মদাতা বাবা মার প্রতি তোমার কর্তব্য, এই দুটোকে একত্র করো। সাধু বাবার কথা মতো ভানুমতি তার চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করে সে ধ্যান করতে শুরু করলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 1
তার মন তখন হরিলাল এবং রাজারানীর প্রতি গভীর স্নেহ আর মুক্তির আকাঙ্ক্ষায় ভরে উঠল। মুহূর্তের মধ্যে তার হাতে থাকা হীরের বালাটি ঝলমল করে উঠল। আমি অনুভব করছি এক উষ্ণ শক্তি আমার ভেতরে প্রবাহিত হচ্ছে। এই তো সেই ক্ষমতা রাজকন্যা, এবার আর দেরি করা উচিত নয়। এই তো রাজকন্যা, তুমি তোমার শক্তি খুঁজে পেয়েছো। এখন যাও, সেই রাক্ষসীর হাত থেকে তোমার বাবা মাকে তুমি মুক্ত করো। ভানুমতি তার ভেতরের শক্তি খুঁজে পেয়ে পক্ষীরাজের পিঠে চেপে অন্ধকার দুর্গের দিকে এগিয়ে যায়। আর এদিকে দুর্গের ভেতরে রাক্ষসী বিকটাক্ষী তার জাদু প্রয়োগ করছিল। মহারাজ কৃষ্ণেন্দু, তোমাদের মুক্তির আর কোনো পথ নেই। আমার অন্ধকার জাদু এই রাজ্যকে চিরকাল আমার অধীনে রাখবে। রাক্ষসী, আমাদের রাজকন্যা ঠিক আসবে, আর তোর জাদুটোনা কিছুই টিকবে না। তোকে সে পরাজিত করবে, আর আমাদের রাজ্যকে সে একদিন বাঁচাবেই। রাজকন্যা, সে তো অনেক আগেই নদীর স্রোতে ভেসে হারিয়ে গেছে। যদি সে থাকতো তবে সে কি এই বিকটাক্ষীর মোকাবিলা করতে পারতো? না রে, তোরা বৃথা আশা রাখিস না। এলো এই আলো কোথাকার? আমার অন্ধকার রাজ্যে আলোর প্রবেশ। তখন ভানুমতি বিকটাক্ষীর মায়াজাল কাটিয়ে দুর্গের মধ্যে প্রবেশ করলো। কে রে তুই? এই দুর্গের মধ্যে প্রবেশ করতে পারলি কিভাবে? আমি ভানুমতি, মহারাজ কৃষ্ণেন্দুর কন্যা। আমি এসেছি তোমার অন্ধকার অভিশাপ শেষ করতে। সব মিথ্যে কথা। রাজকন্যা বেঁচে নেই। তুই এক সামান্য বালিকা। তুই আমার সামনে দাঁড়াবার সাহস করিস? আমার শক্তি আমার হীরের বালা নয়, আমার ভেতরের তেজ, আমার মা বাবা এবং এই রাজ্যের প্রতি আমার ভালোবাসা। ভালোবাসা ও সব দুর্বল মানুষের কথা। আমি এখন তোর ওপর অন্ধকার মেঘের মন্ত্র নিক্ষেপ করব। দেখি তোর ভেতরের শক্তি কেমন আমার কাছে টেকে। বিকটাক্ষী তার সর্বশক্তি দিয়ে ভানুমতির দিকে ঘোর কালো জাদু নিক্ষেপ করলো। এই নে রাক্ষসী, দেখ এবার তোর অবস্থা আমি কি করি। ভানুমতির সেই সূর্য তেজ অন্ধকার জাদুর মেঘকে টুকরো টুকরো করে দিল। রাক্ষসীর মন্ত্র নিষ্ক্রিয় হয়ে গেল। এমন তেজ, এ তো আমার জাদুর চেয়েও শক্তিশালী। রাক্ষসী বিকটাক্ষী, তোর শক্তির উৎস ওই অন্ধকার আয়নার বলয়। আমি সেই অন্ধকার আয়নার বলয়কে ধ্বংস করব। পক্ষীরাজ, চলো, আমাকে সেই রাক্ষসী বিকটাক্ষীর আয়নার বলয়ের সামনে নিয়ে চলো। ভানুমতি পক্ষীরাজকে নির্দেশ দেওয়ার সঙ্গেই পক্ষীরাজ দ্রুত আয়নার বলয়ের দিকে উড়ে গেল। ভানুমতি তার হাতের বালা থেকে বিচ্ছুরিত তীব্র আলোক রশ্মি সরাসরি আয়নার বলয়ের ওপর নিক্ষেপ করলো। ওটা ভাঙিস না, ওটা ভেঙে গেলে আমার শক্তি নষ্ট হয়ে যাবে। দাঁড়া! ভানুমতির হাতের বালার আলোক রশ্মির দ্বারা রাক্ষসীর আয়নার বলয় ভেঙে চুরমার হয়ে যায়। আয়নার বলয় ভাঙতেই বিকটাক্ষীর শরীর থেকে সমস্ত শক্তি ফুরিয়ে যায়। আমার সব শেষ, এবার আমার শক্তি হারিয়ে যাবে। আমার রাজত্ব, ওরে, আমার শরীর থেকে সব শক্তি বেরিয়ে যাচ্ছে। ভানুমতির হাতের বালার তীব্র আলো রাক্ষসী বিকটাক্ষী সহ্য করতে না পেরে মিলিয়ে যায়। সঙ্গে সঙ্গে দুর্গের চারপাশের অন্ধকার আলোর বলয় সরে যায়। সূর্য আবার রাজ্যের আকাশে ঝলমল করে ওঠে। এরপর ভানুমতি দ্রুত তার মা বাবার কাছে যায়। রাজা কৃষ্ণেন্দু ও রানীকে জাদুবন্ধন থেকে মুক্ত করে। কে তুমি মা? তুমি আমাদের উদ্ধার করলে? বাবা, আমি আপনাদের মেয়ে ভানুমতি। এই যে তার প্রমাণ, হীরের বালা। আমি জানতাম রাজকুমারী, আমি জানতাম তুমি ঠিক আসবে আর আমাদের রাজ্যকে ওই বিকটাক্ষী রাক্ষসীর হাত থেকে মুক্ত করবে। তুমি আমাদের রাজ্যের নতুন সূর্য রাজকন্যা। তোমার সাহস এবং তেজ আমাদের মুগ্ধ করেছে। আমার সমস্ত শক্তি এসেছে আমার ভেতরে লুকিয়ে থাকা ভালোবাসার শক্তি থেকে, আর সেই ভালোবাসা শিখিয়েছে আমার কাঠুরিয়া বাবা হরিলাল। আমরা সেই মহৎ কাঠুরিয়াকে অবশ্যই সম্মানিত করব রাজকন্যা। আজ তিনি না থাকলে হয়তো তোমাকে আমরা পেতাম না।
রাজ্য ফিরে পেল তাদের নতুন রাজকন্যাকে। চারিদিকে আনন্দের ঢেউ, কিন্তু ভানুমতির মন তখনও হরিলালের জন্য অস্থির। কি হয়েছে রাজকন্যা, তুমি উদাস হয়ে বসে আছো কেন? আর তোমার মন এত অস্থির কেন? আসলে বাবা, আমার প্রথম বাবা হরিলালকে আমার খুব মনে পড়ছে। বুঝেছি রাজকন্যা, আমি এখনই পক্ষীরাজকে পাঠাচ্ছি তোমার বাবা হরিলালকে এই রাজ্যে আনার জন্য। এরপর পক্ষীরাজ দ্রুত উড়ে যায় হরিলালের কুটিরের দিকে। হরিলাল তখন ভানুমতির সাফল্য শুনে আনন্দে কেঁদে ফেলেন। আজ আমি খুব খুশি হয়েছি, আমার মেয়ে রাজকন্যা হয়েছে আর সে তার রাজ্যকে রক্ষা করতে পেরেছে। এরপর হরিলালকে সাদরে রাজসভায় নিয়ে আসা হয়। রাজা কৃষ্ণেন্দু ভানুমতির প্রথম পিতার স্থান হরিলালকে দেয়। হরিলাল, আপনি শুধু আমার মেয়েকে বাঁচাননি, তাকে এমন নৈতিক শিক্ষায় শিক্ষিত করেছেন যে সে আজ রাজ্যকে মুক্ত করতে পারল। আপনি আমার রাজ্যের শ্রেষ্ঠ মানুষ। ভানুমতি প্রমাণ করে দিল, রক্তে নয় ভালোবাসার বন্ধনেই তৈরি হয় আসল পরিচয়। আর সবচেয়ে বড় শক্তি লুকিয়ে থাকে আমাদের হৃদয়ের সততা ও ভালোবাসার মধ্যে। ভানুমতি এরপর সুখে রাজত্ব করতে লাগলো, কিন্তু প্রতি সন্ধ্যায় সে হরিলালের সঙ্গে বসে জঙ্গলের গল্প শুনতে ভুলতো না। এইভাবেই কুড়িয়ে পাওয়া রাজকন্যা ভানুমতি তার দুই বাবার ভালোবাসার ছায়ায় রাজ্যের ভার নিল। সুখী হও মা, তোমার সফলতায় আমি খুব খুশি হয়েছি। আমি জানি বাবা, তুমি না থাকলে আমি এই রাজ্যকে ওই রাক্ষসীর হাত থেকে বাঁচাতে পারতাম না, আর আমার বাবা মাকেও কখনো খুঁজেও পেতাম না। আর এভাবেই সেই রাজ্যে চারিদিকে ছড়িয়ে গেল ভানুমতির সাহস আর নৈতিকতার কথা।